সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের হিসাব বিজ্ঞান টিউটোরিয়াল শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি এস এম আসিফ হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, রাউজান, চট্টগ্রাম। আমাদের আজকের আলোচ্য বিষয় ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম ও জাবেদাতে তার প্রয়োগ। কোনো লেনদেন চিহ্নিত করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ওই লেনদেনটাকে সমান অঙ্কের ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করা। এই কোন হিসাবটা ডেবিট হবে এবং কোন হিসাবটা ক্রেডিট হবে এগুলো নির্ণয়ের জন্য কতগুলো হিসাব বিজ্ঞানের সূত্র আছে। ওই সূত্রগুলো আজকে আমরা শিখবো এবং ওই সূত্রগুলো কিভাবে জাবেদা করার সময় আমরা ব্যবহার করব সেটা শিখবো। তো এগুলো তোমরা যারা এসএসসি তে ব্যবসা শিক্ষা বিভাগে পড়েছো অনেকেই হয়তো জেনে থাকতে পারো, বা অনেকে হয়তো ওগুলো ভালোভাবে না করে এমনি গদবাঁধা নিয়মে মুখস্থ করে ফেলেছো। এখন আমরা বুঝে করার চেষ্টা করব। সনাতন পদ্ধতিতে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র, এটাকে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং ও বলা হয়ে থাকে। এটা অনেক সময় এমসিকিউতে আসে, তোমরা নামটা মনে রাখবা। সনাতন পদ্ধতিতে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্রটিকে কি বলা হয়? গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। আমরা এর আগের ভিডিওতে হিসাবের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে হিসাবকে সাধারণত দুইটি ভাবে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে হিসাব সমীকরণ পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। তো এখন সনাতন পদ্ধতিতে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো আমরা দেখব। ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব কোনগুলোকে বলে? কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম সম্পর্কিত, যেমন করিম হিসাব, রহিম হিসাব, সোনালী ব্যাংক হিসাব, রূপালী ট্রেডার্স হিসাব, বা মালিকের মূলধন সংক্রান্ত হিসাবগুলো, মূলধন উত্তোলন, এগুলো হচ্ছে কি হিসাব? ব্যক্তিবাচক হিসাব। তো ব্যক্তিবাচক হিসাবগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা কিরকম? ব্যক্তিবাচক হিসাবটা যদি সুবিধা গ্রহণকারী হয়ে থাকে তাহলে তার নাম হিসাবটা কি হবে? ডেবিট। আর ব্যক্তিবাচক হিসাবটা যদি সুবিধা প্রদানকারী হয়ে থাকে তাহলে তার নাম হিসাবটা কি হবে? ক্রেডিট। যেমন ধরো রহিমকে 5,000 টাকা প্রদান করা হলো, এখানে রহিম সুবিধা গ্রহণ করেছে, মানে টাকাটা রহিম পেয়েছে, তাহলে এখানে রহিম হিসাব কি হবে? ডেবিট। আবার যদি এরকম বলা হয় যে করিমের কাছ থেকে 5,000 টাকা পাওয়া গেল, তাহলে প্রদান করেছে কে? করিম, তাহলে সেক্ষেত্রে কি হবে? করিম হিসাব ক্রেডিট। তাহলে ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে সুবিধা গ্রহণকারী হিসাব ডেবিট, সুবিধা প্রদানকারী হিসাব ক্রেডিট। এরপর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচকের মধ্যে দেনাদার ছাড়া অন্যান্য সকল সম্পত্তি আসে। দেনাদারটা কোথায় যায়? ব্যক্তিবাচক হিসাবে যায়। তাহলে দেনাদার ছাড়া অন্যান্য সকল সম্পত্তি, নগদ টাকা, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, সুনাম, সব সম্পত্তিকে আমরা একসাথে কি বলি? সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব। আর সম্পত্তিবাচক হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা কি? আমরা যদি লেনদেনটা পড়ে বুঝতে পারি যে এই লেনদেনের ফলে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বা আমার সম্পত্তি এসেছে কারবারে, তাহলে সেই ক্ষেত্রে সম্পত্তি আসলে কি হবে? ডেবিট। যে সম্পত্তিটা আসবে ওই সম্পত্তির হিসাবটাকে আমরা কি করব? ডেবিট করব। আর যদি লেনদেনটা পরে আমরা বুঝতে পারি যে আমার কাছ থেকে সম্পত্তি চলে গেছে বা কমে গেছে, সেই ক্ষেত্রে সম্পত্তি হিসাবটা কি হবে? ক্রেডিট। তাহলে সম্পত্তি আসলে ডেবিট, গেলে ক্রেডিট। এরপর হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাব কোনগুলোকে বলে? ব্যবসায় সকল আয় এবং ব্যয় সংক্রান্ত হিসাবগুলোকে কি বলা হয়? সনাতন পদ্ধতিতে নামিক হিসাব বলা হয়। তাহলে নামিক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র কি? সকল প্রকার খরচ ও ক্ষতি, ব্যবসায়ের জন্য সকল প্রকার খরচ ও ক্ষতি কি হবে? ডেবিট। আর ব্যবসায়ের সকল প্রকার আয় ও মুনাফা কি হবে? ক্রেডিট। অর্থাৎ কারবারের কোনো খরচ বা ক্ষতি হলে সেটাকে আমরা ডেবিট করব, কোনো আয় বা মুনাফা হলে সেটাকে আমরা কি করব? ক্রেডিট করব। এই হচ্ছে সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। বেশ সোজা। তবে এই সনাতন পদ্ধতির ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রের মধ্যে অনেক সীমাবদ্ধতা ছিল, যার কারণে হিসাব বিজ্ঞানীরা আরো গবেষণা করে আরো আধুনিক পদ্ধতি আবিষ্কার করে, যেটাকে বলা হয় হিসাব সমীকরণ পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। তো এবার আসো আমরা আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতিতে কিভাবে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হয় তা দেখি। আধুনিক বা হিসাব সমীকরণ পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র: খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ খরচের ক্ষেত্রে যে নিয়ম, সম্পত্তির ক্ষেত্রেও একই নিয়ম, এই জন্য আমি দুটোটা একসাথে লিখলাম। কোন লেনদেনের ফলে যদি কারবারের খরচ বা সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে ওই খরচ বা সম্পত্তির হিসাবটাকে আমরা কি করব? ডেবিট করব। আর খরচ বা সম্পত্তি যদি হ্রাস পায় বা কমে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে কি করব? ক্রেডিট করব। তাহলে খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট।
এরপরে কি আছে, আয় দায় মালিকানা সত্ত্ব। আয় দায় মালিকানা সত্ত্ব তিনটা একসাথে লেখার মানে হচ্ছে এই তিনটার ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা একই রকম। অর্থাৎ কোনো লেনদেনের ফলে যদি আমরা বুঝতে পারি এর ফলে আমার আয় দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, ক্রেডিট হবে। আর যদি হ্রাস পায় সেক্ষেত্রে সেটা কি হবে, ডেবিট হবে। অর্থাৎ খরচ এবং সম্পত্তির বিপরীত। খরচ এবং সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। খরচ এবং সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়, আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়। এগুলো তোমরা একটু খাতায় নোট করে নিবে এবং বারবার পড়ে মুখস্থ করে ফেলবে। এগুলো যদি মুখস্থ থাকে তাহলে আমাদের জাবেদার কাজটা কি হয়, সহজ হয়। ভবিষ্যতে কারো কাছ থেকে কিছু পাওয়া যাবে, এটা আমাদের জন্য কি, সম্পত্তি। অর্থাৎ ভবিষ্যতে আমি কারো কাছ থেকে টাকা পাবো বা কারো কাছ থেকে কোনো একটা সেবা পাবো বা কারো কাছ থেকে কোনো একটা সুবিধা পাবো, এটা ভবিষ্যতে প্রাপ্য কোনো কিছু থাকলে সেটা আমাদের জন্য কি হিসেবে বিবেচিত হবে, সম্পত্তি। আর ভবিষ্যতে কেউ আমাদের কাছ থেকে কিছু পাবে, সেটা টাকা হতে পারে, সেটা আমাদের কাছ থেকে কোনো সেবা হইতে পারে, কোনো সুবিধা হইতে পারে, সেক্ষেত্রে সেটা আমাদের জন্য কি হবে, দায়। অর্থাৎ ভবিষ্যতে আমি কারো কাছ থেকে কিছু পাবো, এটা আমার জন্য সম্পত্তি, আর কেউ আমার কাছ থেকে কিছু পাবে, এটা আমার জন্য দায়। এরপরে এই জিনিসগুলো বেশ গুরুত্বপূর্ণ, এগুলো খুব তোমরা ভালোভাবে মুখস্থ করবা। এটা আমাদের খুব কাজে লাগে, জাবেদাতে কাজে লাগে, আর্থিক বিবরণীতে কাজে লাগে, সমন্বয় জাবেদাতে কাজে লাগে, অনেক ক্ষেত্রে রেয়া মিলে কাজে লাগে। বকেয়া খরচ, দায়। খেয়াল করো আমরা উপরেই লিখেছিলাম কেউ আমাদের কাছ থেকে কিছু পাবে, এটা আমার জন্য দায়। বকেয়া খরচ মানে হয়তো আমি কর্মচারীর বেতন দেই নাই, বাড়িওয়ালার ভাড়া দেই নাই, বা ওরকম যে কোনো খরচের টাকা আমি পরিশোধ করিনি, তাহলে তারা আমার কাছ থেকে টাকা পাবে, এটা আমার জন্য কি হবে, বকেয়া খরচ, দায়। আর অগ্রিম খরচ আমাদের জন্য কি, সম্পত্তি। তাহলে আমরা এখানে উপরে লিখেছি কি, দেখো ভবিষ্যতে কারো কাছ থেকে কিছু পাওয়া যাবে, এটা হচ্ছে কি, সম্পত্তি। তাহলে ধরো আমি কর্মচারীকে অগ্রিম বেতন দিয়েছি, তাহলে আমি তার কাছ থেকে সেবা পাবো। আমি বাড়িওয়ালাকে অগ্রিম ভাড়া দিয়েছি, তার কাছ থেকে আমি সুবিধা পাবো, তার ঘরে থাকার জন্য বা তার দোকান ঘরটাতে ব্যবসা করার জন্য। তাহলে ভবিষ্যতে কারো কাছ থেকে কিছু পাবো, এটা আমার জন্য সম্পত্তি, এই জন্য অগ্রিম খরচটা কি হবে, সম্পদ। একইভাবে বকেয়া আয় সম্পদ, কারণ কোনো আয় বকেয়া আছে পরে পাবো, এটা আমার জন্য কি, সম্পত্তি। আর অগ্রিম আয় আমাদের জন্য কি হবে, দায়। অর্থাৎ আমি আয়ের টাকাটা অগ্রিম নিয়ে ফেলেছি, হয়তো তাকে কোনো কাজ করে দিতে হবে, এটা আমার জন্য একটা কি হবে, দায়। তাহলে এই গত তিনটা স্লাইডের এই জিনিসগুলো তোমরা একটু খাতায় নোট করে নিবে এবং এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে, এগুলো আমাদের খুব কাজে লাগবে সামনে। এবার এসে দেখা যাক এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে আমরা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় অর্থাৎ জাবেদা করতে পারি। আমি আগে একটু বলে রাখি, এখন আমরা সামনে যে জাবেদাগুলো করব, এগুলো তোমরা এসএসসি তে অহরহ করেছো, এগুলা খুব কঠিন কিছু না, একদম সহজ কতগুলো জাবেদা। তোমাদের থেকে হয়তো মনে হতে পারে যে এত সহজ জাবেদাগুলো করানোর দরকার কি। তো একে তো এখানে অনেকে থাকতে পারে যারা হিসাব ব্যবসায় শিক্ষায় এসএসসি তে ব্যবসা শিক্ষায় ছিল না, মানবিক বা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি তে ব্যবসা শিক্ষায় এসেছে, তাদের জন্য এটা কাজে লাগবে। আর যারা ব্যবসা শিক্ষায় ছিল আগে এসএসসি তে, তারাও হয়তো অনেকে জাবেদাগুলো করতে করতে মুখস্থ করে ফেলেছো, কিন্তু কেন ডেবিট হচ্ছে বা কেন ক্রেডিট হচ্ছে এগুলো চিন্তা করে দেখোনি। তো এখন থেকে আমরা চেষ্টা করব সব বুঝে বুঝে করার। এই জন্য প্রথমে আমি কিছু সহজ জাবেদা দিয়েই উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করেছি, যাতে সবাই সহজে বুঝতে পারে। পরবর্তীতে কঠিন জাবেদাগুলোতে আমরা যাতে এই এই হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রগুলো ব্যবহার করে সুন্দরভাবে সমাধান করতে পারি। তো আমরা সনাতন পদ্ধতিতে চিন্তা করব না, এখন প্রচলিত নিয়ম হচ্ছে আধুনিক বা হিসাব সমীকরণ পদ্ধতি। আমরা আধুনিক বা হিসাব সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের চেষ্টা করব এবং জাবেদা করব। তো প্রথমে আসো, নগদ 30,000 টাকা ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসা শুরু করার সময় মালিক কারবারে নগদ এনেছে কত টাকা, 30,000 টাকা, এবং আসবাবপত্র এনেছে কত টাকার, 50,000 টাকা। তাহলে এই যে ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করা হচ্ছে, এটাতে আগে থেকে কোনো সম্পত্তি ছিল না। আজকে মালিক ব্যবসা শুরুর দিন মালিক নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে এসেছে, তাহলে কারবারে সম্পত্তি কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আমরা জানি খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। এই দেখো এখানে লিখে রেখেছি তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে এখানে আমাদের নগদ টাকা নামক সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই দুটো সম্পত্তি যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এগুলো কি হিসাব হবে, ডেবিট। আর মালিক কারবারে কিছু দিলে সেটাকে আমরা কি বলি, মূলধন বা মালিকানা সত্ত্ব। খেয়াল করো, আমরা
ব্যক্তির হয়ে কাজ করি না, আমরা হিসাবরক্ষক কাজ করে কার হয়ে? প্রতিষ্ঠানের হয়ে। তাহলে প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে কত টাকার মোট জিনিস নিয়েছে? ৮০,০০০ টাকা, ৩০,০০০ টাকা নগদ এবং ৫০,০০০ টাকা আসবাবপত্র। সবসময় মনে রাখবা মালিক এবং প্রতিষ্ঠান দুইটা আলাদা পক্ষ। আমরা কার হয়ে কাজ করি? প্রতিষ্ঠানের হয়ে। তাহলে মালিক কারবারে যে এই যে নগদ এবং আসবাবপত্র ৫০,০০০ আর ৩০,০০০ টাকা দিয়েছে, এগুলো আজকে যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, এগুলো কাকে দিয়ে দিতে হবে? মালিককে দিয়ে দিতে হবে। তাহলে এগুলা কার টাকা? মালিকের টাকা। মালিকের এই সত্যটাকে আমরা হিসাব বিজ্ঞানের লেখার সুবিধার্থে কি লিখবো? মূলধন হিসাব। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? এইখানে লিখে রেখেছি, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে মালিকের মূলধন কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। মূলধন বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে মূলধন হিসাব ক্রেডিট কত টাকা? ৮০,০০০ টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কেন এরকম হলো? নগদ টাকা ও আসবাবপত্র দুটোই আমার জন্য সম্পত্তি, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এখানে সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। আর এই দুটো সম্পত্তি মালিক কারবারে এনেছে, মালিক কারবারে কিছু আনলে সেটাকে বলা হয় মূলধন। মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আগে কারবারে কোনো মূলধন ছিল না, এখন মালিক কারবারে ৮০,০০০ টাকা মূলধন এনেছে, তাহলে কারবারে মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট। কর্মচারীকে বেতন দেওয়া হলো ৫,০০০ টাকা। কর্মচারীকে বেতন দেওয়া হলো ৫,০০০ টাকা। খেয়াল করো, কর্মচারীকে বেতন দিয়েছি, এটা ব্যবসায়ের জন্য একটা খরচ। একজন কর্মচারী রেখেছি, তাকে মাসে মাসে বেতন দিতে হয়, এটা আমাদের জন্য একটা কি? খরচ। তাহলে খরচ পরিশোধ করলে আমার খরচ বাড়বে, খরচ বৃদ্ধি পেলে কি হয়? খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে বেতন হিসাব এখানে কি হচ্ছে? ডেবিট। আর এই যে বেতন দিয়েছি, এর ফলে আমার নগদ টাকা কমে গেছে, আমি কর্মচারীকে টাকা দিয়ে দিয়েছি, তাহলে আমার কারবারের নগদ টাকা কি হয়ে গিয়েছে? কমে গিয়েছে। নগদ টাকা একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে কি হয়? ক্রেডিট। তাহলে কোন সম্পত্তিটা হ্রাস পাচ্ছে? নগদ টাকা। নগদান হিসাবে এখানে কি হবে? ক্রেডিট। কত টাকা? ৫,০০০ টাকা। তাহলে এরকম যে কোনো খরচ পরিশোধ করলে, ভাড়া পরিশোধ করলে, তখন আমার ভাড়া নামক খরচ বৃদ্ধি পাবে, তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন পরিশোধ করলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো তোমরা দেখা যায় যে অনেকেই জাবেদা পারে ঠিক, কিন্তু কেন বেতন হিসাবটা ডেবিট হলো, কেন নগদান হিসাবটা ক্রেডিট হলো, এটা জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারে না। তো আমরা বুঝে বুঝে করব, ওই হিসাব সমীকরণের সূত্রগুলা এখানে অ্যাপ্লাই করে কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে এটা সবসময় চিন্তা করে করে করব। তাহলে সামনে আমাদের যে কোনো কঠিন জাবেদাও আমরা সহজে নিজে নিজে সমাধান করতে পারবো। পরবর্তী জাবেদাতে যাই। বাকিতে পণ্য ক্রয় করা হলো ৫,০০০ টাকা। পণ্য ক্রয় করেছি, পণ্য কি জিনিস? আমরা যেই জিনিসটা বিক্রি করে মুনাফা অর্জন করব, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যাই কিনি, সেটাই হচ্ছে কি? পণ্য। তাহলে পণ্য ক্রয় করেছি কিন্তু নগদ টাকা দেই নাই, বাকিতে ক্রয় করেছি। তাহলে ব্যবসায়ের জন্য পণ্য কিনলে সেটাকে আমরা খরচ হিসাবে গণ্য করব, সেটাকে আমরা কি হিসাবে গণ্য করব? খরচ হিসাবে। আর এই খরচটার নাম হবে কি? ক্রয় হিসাব। এটাকে আমরা কি নামে লিপিবদ্ধ করব? ক্রয় হিসাব। তাহলে এই যে পণ্য ক্রয় করেছি ৫,০০০ টাকার, এটা আমাদের জন্য একটা খরচ। টাকাটা হয়তো দেই নাই, কিন্তু খরচ কিন্তু হয়ে গেছে, আমি পণ্যগুলো আমার কাছে নিয়ে এসেছি, তাহলে খরচ হয়ে গেছে, টাকাটা দেয়া হয়নি, টাকাটা পরে দিব। তাহলে খরচ কিন্তু বৃদ্ধি পেয়েছে, খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। এই খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে এখানে ক্রয় ব্যবসায়ের জন্য একটা খরচ, খরচ এখানে বৃদ্ধি পাচ্ছে, পণ্য কেনার ফলে খরচটা কি হলো? আমার বাড়লো। খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। এখন কোনো টাকা দেই নেই, তাহলে যার কাছ থেকে আমি কিনেছি সে আমার কাছ থেকে টাকা পাবে। আমরা বলেছিলাম কি? ভবিষ্যতে কেউ আমাদের কাছ থেকে কিছু পাবে, এখানে খেয়াল করো কারসরটা, ভবিষ্যতে দিতে হবে, কেউ আমার কাছ থেকে কিছু পাবে, এটা আমার জন্য একটা কি? দায়। আবার দায় বৃদ্ধি পেলে কি হয়? আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এই যে আমি একজনের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছি, সে আমার কাছ থেকে টাকা পাবে, এটা আমার জন্য একটা দায়। আগে তো আমার কাছ থেকে কেউ টাকা পাইতো না, এখন একজন পাচ্ছে, তাহলে আমার দায় বৃদ্ধি পেল, আর দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। এখন এই দায়ের নামটা কি দিব? তো পণ্য ক্রয় বা কোনো কিছু ক্রয়ের ফলে যদি কেউ আমার কাছ থেকে টাকা পায়, সেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি পাওনাদার বা প্রদেয় হিসাব। পাওনাদার বা প্রদেয় হিসাব, এটা আমাদের জন্য একটা দায়। দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তো প্রদেয় হিসাব ক্রেডিট হবে কত টাকা? ৫,০০০ টাকা। তাহলে বাকিতে পণ্য ক্রয় করা হলো ৫,০০০। তবে এটা হচ্ছে কি?
ক্রয় হিসাব ডেবিট, কারণ ক্রয় ব্যবসার জন্য একটা খরচ, আর এখানে খরচ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর প্রদেয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। কেন? প্রদেয় হিসাব এটা ব্যবসার জন্য একটা দায়, এখানে দায় বৃদ্ধি পাচ্ছে, আর দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। নগদে পণ্য বিক্রয় করা হলো 10,000 টাকা। পণ্য বিক্রি করে নগদ টাকা পেয়েছি, তাহলে আমার কাছে নগদ টাকা এসেছে, নগদ টাকা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। পণ্য বিক্রি করে আমার কারবারে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা ব্যবসায়ের জন্য একটা সম্পত্তি, সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। তাহলে কোন সম্পত্তিটা বৃদ্ধি পাচ্ছে, নগদ টাকা। তাহলে নগদান হিসাব কি হবে, ডেবিট। কত টাকা, 10,000 টাকা। আর টাকাটা কেন বাড়লো, পণ্য বিক্রয় করে পেয়েছি। তাহলে পণ্য ক্রয় করলে ওটা আমাদের জন্য খরচ, আর বিক্রয় করলে সেটা আমাদের জন্য তাহলে কি হবে, আয়। তাহলে পণ্য বিক্রয় এটা ব্যবসায়ের জন্য একটা কি, আয়। আর আয় বৃদ্ধি পেলে কি হয়, আয় দায় মালিকানা সত্ত্বগুলো বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে কোন হিসাবটা ক্রেডিট হবে, বিক্রয়। তাহলে নগদ টাকা নামক সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, তাই নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় ব্যবসায়ের জন্য একটা আয়, বিক্রয় ফলে ব্যবসার আয় বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। 10,000 টাকার পণ্য ক্রয় করে 6,000 টাকা নগদে পরিশোধ করা হলো। খেয়াল করো, 10,000 টাকার পণ্য ক্রয় করেছি, তাহলে ক্রয় যেহেতু করেছি এটা আমার জন্য একটা কি, খরচ। পণ্য ক্রয় করলে এটা আমাদের জন্য কি, খরচ। খরচ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে আমি 10,000 টাকার পণ্য কিনেছি কারবারের জন্য, তাহলে এটা আমার একটা খরচ। খরচ বাড়লে কি হয়, ডেবিট হয়। তাহলে খরচ হিসাব ডেবিট। কোন খরচ, ক্রয় হিসাব। খরচটা, পণ্য কিনলে সেটাকে আমরা কোন নাম দিয়ে লিপিবদ্ধ করব, ক্রয় হিসাব দিয়ে। তাহলে ক্রয় হিসাব নামক খরচ বৃদ্ধি পেল, ডেবিট কত টাকা, 10,000 টাকা। এখন খেয়াল করো, 10,000 টাকার পণ্য কিনলেও আমি টাকা দিয়েছি কিন্তু কত, 6,000 টাকা। তাহলে আমার কারবার থেকে নগদ টাকা কমে গিয়েছে কত, 6,000। তাহলে আমি পণ্য কিনলাম 10,000 টাকা, দিলাম তাকে 6,000 টাকা, আর 4,000 টাকা কি সে আমাকে মাফ করে দিবে, না। এখানে যেহেতু কিছু বলেনি, আমাদেরকে ধরে নিতে হবে বাকি 4,000 টাকা ধারে। তার মানে সেগুলো আমরা পরে পরিশোধ করব, আর পরে কেউ আমাদের কাছ থেকে কিছু পাবে, এটা আমাদের জন্য কি, দায়। আর এই দায়টাকে আমরা কি নাম দিয়েছিলাম এর আগের জাবেদাতে, প্রদেয় হিসাব বা পাওনাদার। তাহলে এখানে আমাদের দুটো হিসাব আসছে, খেয়াল করো। একে আমাদের নগদ টাকা হ্রাস পাচ্ছে, নগদান হিসাব কি হবে, ক্রেডিট, কারণ নগদ টাকা একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পেলে কি হয়, ক্রেডিট। আবার একজন আমার কাছ থেকে 4,000 টাকা পাবে, আগে আমার থেকে একজনের টাকা পেত 10,000, এখন আরো 4,000 টাকা পাবে, তাহলে আমার মোট পাওনাদার বা প্রদেয় হিসাবটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে এই দায়টার নাম কি, প্রদেয় হিসাব। এই দায়টার নাম হবে কি, প্রদেয় হিসাব। এটাকে পাওনাদার হিসাবও বলা যায়, আমরা প্রদেয় হিসাবটা ইউজ করব। তাহলে খরচ বৃদ্ধি পাচ্ছে, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, মোট খরচ বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা। আর নগদ টাকা একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পেয়েছে, সম্পত্তি হ্রাস পেলে কি হয়, ক্রেডিট। আর এখানে একজন আমার কাছ থেকে টাকা পাবে 4,000 টাকা, কেউ আমার কাছ থেকে টাকা পাবে, এটা আমার জন্য একটা দায়, দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। এই দায়ের নাম কি, প্রদেয় হিসাব। কত টাকা, 4,000 টাকা। চেক মারফত 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয়। তাহলে ব্যবসায়ের জন্য যন্ত্রপাতিটা একটা সম্পত্তি। খেয়াল করো, এই কথাটা একটু পারলে নোট করে নিও। যেগুলো আমরা কারবারে ব্যবহারের জন্য কিনবো সেগুলো হচ্ছে সম্পত্তি, বা যেগুলো অল্প সময়ের জন্য কিনি সেগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে খরচ হিসেবে দেখায়। আর যেগুলো বিক্রয়ের জন্য কিনি সেগুলো হচ্ছে কি, পণ্য। তাহলে পণ্য এবং সম্পত্তির মধ্যে পার্থক্য কি, পণ্যটা ক্রয় করি আমরা বিক্রয় করার জন্য, আর সম্পত্তিটা ক্রয় করি কি জন্য, ব্যবহারের জন্য। তো যন্ত্রপাতিকে সাধারণত আমরা যদি কিছু না বলে সেটাকে কি হিসেবে গণ্য করব, সম্পত্তি হিসেবে গণ্য করব। তাহলে যন্ত্রপাতি এটা ব্যবসার জন্য একটা সম্পত্তি, যন্ত্রপাতি ক্রয় করেছি, তাহলে ব্যবসায় যন্ত্রপাতি নামক সম্পত্তি বৃদ্ধি পাবে, সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, 20,000 টাকা। এখন নগদ টাকা দেই নাই, চেক দিয়েছি, তাহলে চেক দিলে আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে। ব্যাংক জমাও একটা সম্পত্তি, ব্যাংক জমা আমাদের জন্য একটা কি, সম্পত্তি। আর যন্ত্রপাতি ক্রয় করার ফলে এখানে আমার ব্যাংক জমা কমে যাচ্ছে, তাহলে ব্যাংক জমা নামক সম্পত্তি হ্রাস পাচ্ছে। সম্পত্তি হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। সম্পত্তি হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে কোন সম্পত্তিটা হ্রাস পাচ্ছে, ব্যাংক জমা। ব্যাংক হিসাব ক্রেডিট কত হবে, 20,000। যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরকম যদি যে কোনো সম্পত্তি কিনে
কিন্তু আসবাবপত্র কিনলে আসবাবপত্র হিসাব ডেবিট, তারপর যদি অফিস সরঞ্জাম কিনে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর টাকাটা যদি নগদে দেয় সেক্ষেত্রে নগদ টাকা হ্রাস পেলে নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক জমা হ্রাস পেলে ব্যাংক হিসাব ক্রেডিট। পাওনাদারকে নগদে পরিশোধ করা হলো 4000 টাকা। পাওনাদার মানে কি, যে আমাদের কাছ থেকে টাকা পাবে। হয়তো আমি তার কাছ থেকে বাকিতে পণ্য কিনেছিলাম বা কোনো সম্পত্তি ক্রয় করেছিলাম, যার কারণে সে আমার কাছ থেকে টাকা পাবে। এখন আমি তাকে সেই টাকাটা কি করছি, পরিশোধ করছি। তাহলে একজন আমার কাছ থেকে ধরো 20,000 টাকা পাবে, তাকে আমি 4000 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে সে আমার কাছ থেকে আর কত পাবে, 16,000। তাহলে এই যে 4000 টাকা পরিশোধ করলাম, এটার ফলে আমার দায়টা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সে আগে আমার কাছ থেকে পাইতো 20,000 টাকা, এখন 4000 টাকা দিয়ে দিলে আর পাবে কত, 16,000। তাহলে আমার দায়টা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। দায় হ্রাস পাইলে কি হয়, ডেবিট হয়। আয় দায় মালিকানা সত্ত্ব এগুলো হ্রাস পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে কোন দায়টা হ্রাস পাচ্ছে এখানে, পাওনাদার। তো পাওনাদারকে আগে আমরা পাওনাদার হিসাব লিখি নাই, প্রদেয় হিসাব লিখেছিলাম। আমরা সবসময় প্রদেয় হিসাব ইউজ করব। তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাবকে টাকা পরিশোধ করলে পাওনাদার বা প্রদেয় হিসাব নামক দায়টা হ্রাস পাবে, আর দায় হ্রাস পাইলে কি হয়, ডেবিট হয়। প্রদেয় হিসাব ডেবিট। আর এই যে তাকে নগদ টাকা দিয়ে দিয়েছি, তাহলে আমার কারবারের নগদ টাকা কি হয়ে যাবে, কমে যাবে। নগদ টাকা একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পাইলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, কোনো অঙ্কে যদি তোমরা পাওনাদার ইউজ করো তাহলে যতবারই পাওনাদার হিসাবটা আসবে সবসময় পাওনাদার লিখবে, আর যদি প্রদেয় হিসাব লেখো তাহলে সবসময় কি লিখবে, প্রদেয় হিসাব। অর্থাৎ দুটোটা যে কোনো একটা লেখা যাবে, কিন্তু যেটা লিখবে সব ক্ষেত্রে একটাই ইউজ করবে। বিমা সালামি অগ্রিম পরিশোধ করা হলো 9,000 টাকা। বিমা সালামি এটা ব্যবসায়ের জন্য একটা খরচ। আমি ধরো আমার গোডাউনের পণ্য বা আমার গাড়ি, আমার বাড়ি বা অন্য যে কোনো সম্পত্তি কি করতে পারি, বিমা করতে পারি। বিমা করলে সেই বিমার প্রতিদান স্বরূপ বিমা কোম্পানিকে মাস শেষে বা বছর শেষে কিছু টাকা দিতে হয়, যেটাকে বিমা সালামি বা প্রিমিয়াম বলে। তো এই প্রিমিয়াম বা বিমা সালামিটা আমরা একসাথে হয়তো কয়েক বছরের দিয়ে দিয়েছি, যার কারণে এটাকে বলা হচ্ছে কি, অগ্রিম। আর আমরা জানি অগ্রিম খরচ আমাদের জন্য কি, সম্পদ। তাহলে এই যে বিমা সালামি যদি পরিশোধ করতাম, শুধু বলতো বিমা সালামি পরিশোধ করা হয়েছে, তখন এটাকে আমরা খরচ হিসেবে গণ্য করতাম। এখন এখানে যেহেতু অগ্রিম বলেছে, খরচ অগ্রিম হলে তখন এটা আমাদের জন্য কি হয়ে যায়, সম্পদ হয়ে যায়। এটা আমাদের জন্য আর খরচ থাকে না। তাহলে আমার অগ্রিম বিমা সালামি নামক একটা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে অগ্রিম বিমা সালামি হিসাব ডেবিট হবে কত টাকা, 9,000 টাকা। আর এই বিমা সালামির টাকা পরিশোধ করার কারণে আমার নগদ টাকা কমে গেছে। নগদ টাকাও একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে এই যে বিমা সালামি এটা একটা খরচ, খরচটা অগ্রিম দিয়ে দেওয়াতে এটাকে এখন আর খরচ হিসেবে গণ্য করা যাবে না। এটা আমাদের জন্য কি হয়ে গিয়েছে, সম্পত্তি। সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। আর নগদ টাকা দিয়ে দিয়েছি, ফলে আমার নগদ টাকা কমে গেছে। নগদ টাকাও একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে অগ্রিম বিমা সালামি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচ বকেয়া আছে 3,000 টাকা। বিজ্ঞাপন ব্যবসায়ের জন্য একটা খরচ, ব্যবসায়ের প্রচার প্রসারের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এখন এই খরচটা আমরা পরিশোধ করিনি, বকেয়া রেখেছি, অর্থাৎ কাজ করাই ফেলেছি কিন্তু টাকা দেওয়া হয়নি। তাহলে এই যে ওই বিজ্ঞাপনী সংস্থা, হয়তো সেটা পত্রিকা হতে পারে, বা এটা ধরো একটা মাইক ম্যানও হতে পারে, যাকে দিয়ে ধরো আমি একটা ট্যাক্সিতে করে আমার এই মাইক দিয়ে আমার পণ্যের বা আমার প্রতিষ্ঠানের প্রচারণা চালিয়েছি। তাহলে যে কোনো ভাবে হতে পারে। তাহলে কাজটা করানো হয়ে গিয়েছে কিন্তু টাকা দেওয়া হয়নি। তাহলে কাজটা যেহেতু করানো হয়ে গিয়েছে, এটা আমার জন্য একটা খরচ। মনে করো তুমি হোটেলে গিয়ে খেয়েছো, খাওয়া শেষ তোমার, তাহলে এটা তোমার জন্য কি হয়ে গিয়েছে, খরচ হয়ে গিয়েছে। এখন টাকা দাও নাই তুমি, তুমি হয়তো দেখলা যে তুমি মানিব্যাগ ফেলে গিয়েছো, তাকে বললা যে আমি পরে এসে টাকাটা দিয়ে দিচ্ছি। তাহলে খেয়ে যেহেতু ফেলেছ, এটা তোমার জন্য খরচ। টাকাটা হয়তো তুমি এখন দাও নাই, পরে দিবা। তাহলে আমরা মনে রাখবো, খরচ এবং আয়ের ক্ষেত্রে কাজ হয়ে গেলে সেটাকে আমরা খরচ বা আয় হিসাবে গণ্য করব, টাকা পরিশোধ করা হোক বা না হোক, পাওয়া যাক বা না যাক। মূল কাজ যেটা, সেটা হয়ে গেলে ওটা আমাদের জন্য কি, আয়টাকে আয় হিসাবে গণ্য করতে হবে, ব্যয়টাকে ব্যয় হিসাবে গণ্য করতে হবে। তাহলে এখানে বিজ্ঞাপন খরচ সংগঠিত হয়ে গেছে।
তাহলে বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পেয়েছে, খরচ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে বিজ্ঞাপন হিসাব কি হবে, ডেবিট। এখন এই বিজ্ঞাপনের টাকাটা আমি দেই নাই, পরিশোধ করি নাই, তাহলে একজন আমার কাছ থেকে টাকা পাবে, বিজ্ঞাপন বাবদ একজন আমার কাছ থেকে টাকা পাবে। খরচ বকেয়া থাকলে এটা আমাদের জন্য একটা কি, দায়। দায় বৃদ্ধি পেলে কি হয় আবার, ক্রেডিট। তাহলে এখানে কোন দায়টা বৃদ্ধি পাচ্ছে, বকেয়া বিজ্ঞাপন হিসাব। তাহলে একদিক দিয়ে বিজ্ঞাপন খরচ সংগঠিত হয়েছে, ফলে আমার কারবারের খরচ বৃদ্ধি পেয়েছে, আর এই খরচের টাকাটা আমি পরিশোধ করি নাই, যার কারণে একজন আমার কাছ থেকে টাকা পাবে, এটা আমার জন্য একটা কি, দায়। বকেয়া বিজ্ঞাপন হিসাব ক্রেডিট 3000 টাকা। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে বকেয়া বিজ্ঞাপনটা কেন লিখলাম আমরা, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব কেন লিখলাম না। আমরা মাথায় রাখবো, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব আসবে কোনো কিছু বাকিতে ক্রয় করলে সেই ক্ষেত্রে, আর খরচ বকেয়ার ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট বকেয়া খরচ দিয়ে কি করতে হবে, আমাদেরকে হিসাবভুক্ত করতে হবে। তাহলে বিজ্ঞাপন খরচ বকেয়া থাকলে একদিক দিয়ে কারবারের খরচও বৃদ্ধি পাচ্ছে, আবার খরচটা বকেয়া থাকার কারণে আমার দায়ও বৃদ্ধি পাচ্ছে। খরচ বৃদ্ধি পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। এখন এটা বিজ্ঞাপনের জায়গায় যে কোনো খরচ হতে পারে, ভাড়া বকেয়া থাকলে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। কেন, ভাড়া নামক খরচও বাড়বে, আবার বকেয়া ভাড়া নামক দায়ও বাড়বে। বেতন হতে পারে, ঋণের সুদ হতে পারে, যে কোনো খরচ হতে পারে। আচ্ছা, এতক্ষণ আমরা যে জাবেদাগুলো করেছি এগুলো একটাও এমন জাবেদা নাই যেটা তোমরা এসএসসি তে পাও নাই, এবং এগুলো এসএসসির জন্য তোমাদের খুব সহজ সহজ কতগুলো জাবেদা ছিল। এখানে আমাদের জাবেদা শিখার থেকেও আমাদের এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে আমরা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো ব্যবহার করে জাবেদা করব সেটা শিখা। তো সামনে আরো কঠিন কঠিন জাবেদা করব। আজকের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো ভালো করে মুখস্থ করে রাখো, বাসায় প্র্যাকটিস করো, আশা করি সামনে আরো কঠিন কঠিন জাবেদা তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। মুখস্থ করার একটা সুবিধা হচ্ছে যেটা মুখস্থ করবে তুমি শুধু সেটাই আনসার করতে পারবে, আর বুঝে করলে সুবিধা হচ্ছে তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি সেটা সমাধান করতে পারবে। তো তোমাদের যার যার বই থেকে উদাহরণের কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, এবং অবশ্যই আমি যেভাবে বুঝিয়ে করেছি ডেবিট ক্রেডিট গুলো যেভাবে নির্ণয় করেছি তোমরা সেভাবে বুঝে বুঝে করার চেষ্টা করবে। আর যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা এখানে কমেন্টে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে যতটুকু পারি হেল্প করার। তো আজকের ক্লাস এখানেই শেষ, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।